হ্যালো এভরিওয়ান, 10 মিনিট স্কুল অ্যাডমিশন প্রোগ্রামে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো এবং তোমরা সবাই সুস্থ আছো। তোমাদের সবার জন্য ব্যবস্থাপনা প্রথম পত্রের পর ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের লেকচারগুলো নিয়েও চলে এলাম আমি, অনিক হাসান। ব্যবস্থাপনা প্রথম পত্রে যেরকম আমরা ব্যবস্থাপনা প্রথম পত্রের সবগুলো অধ্যায় সম্পর্কে জেনেছি, সকল টপিক সম্পর্কে জেনেছি, একইভাবে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের সকল অধ্যায় এবং সকল টপিকগুলো সম্পর্কে আমরা জানবো। আজকে থেকে আমাদের ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যে লেকচারগুলো, সেই লেকচারগুলো শুরু হচ্ছে এবং আজকে আমরা ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের যেই অধ্যায় নিয়ে আলোচনা করব, সে অধ্যায়টির নাম হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় হচ্ছে ব্যবস্থাপনার ধারণা। এই অধ্যায়ে আমরা ব্যবস্থাপনার বেসিক যে কনসেপ্ট, সেই কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করব, পাশাপাশি ব্যবস্থাপনা সম্পর্কে অনেক নতুন নতুন তথ্য আমরা জানব। বলে রাখা ভালো, ব্যবস্থাপনা প্রথম পত্রে আমরা ব্যবসা সম্পর্কে জেনেছি, কিন্তু ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে আমরা শুধুমাত্র ব্যবস্থাপনা সম্পর্কে জানবো। ব্যবস্থাপনা, এর নীতি, এর কার্যাবলী এবং কার্যাবলীগুলো সম্পর্কে ডিটেলস আমরা জানবো এবং আমরা অনেক নতুন নতুন তথ্য জানবো যা তোমাদের ভর্তি পরীক্ষায় আসতে পারে। আশা করি ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের এই লেকচারগুলো করেও তোমরা সবাই উপকৃত হবে, অনেক তথ্য জানবে এবং তোমাদের সবারই পরীক্ষার প্রিপারেশন অনেক ভালো হবে। তো চলো দেরি না করে আমরা আমাদের আজকের লেকচারটি শুরু করে দিই। প্রথমেই চলে আসি ব্যবস্থাপনা কি। তোমরা অনেকেই হয়তো ব্যবস্থাপনার অনেক রকম সংজ্ঞা জানো, কিন্তু আজকে আমরা যে সংজ্ঞাটি শিখবো, চলো সেই সংজ্ঞাটি দেখে নিই। ব্যবস্থাপনা বলতে বোঝায় নির্দিষ্ট উপকরণাদি ব্যবহার করে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, প্রেষণা, সমন্বয় ও নিয়ন্ত্রণ কার্যকে ব্যবস্থাপনা বলে। অর্থাৎ আমি নির্দিষ্ট উপকরণ ব্যবহার করব আমার যেই প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে আমি ব্যবস্থাপনার যে সকল কার্যাবলী রয়েছে, সেই কার্যাবলীগুলো যখন সম্পন্ন করব, তখন তাকে ব্যবস্থাপনা বলে। ব্যবস্থাপনাকে ইংরেজিতে বলা হয় ম্যানেজমেন্ট। এখন ব্যবস্থাপনার সংজ্ঞা শেখার পর আমরা একটু এমন কিছু তথ্য জানবো যা আমাদের মনে রাখতে হবে। মনে রাখতে হবে, এই সেগমেন্টটার সাথে তোমরা সবাই ইতিমধ্যে পরিচিত আমি আশা করি। তো চলো দেখে নিই আমাদের কি কি তথ্য মনে রাখতে হবে। যেমন প্রথমেই আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনা শব্দটি ইংরেজি ম্যানেজমেন্ট শব্দের প্রতিশব্দ, অর্থাৎ ইংরেজি ম্যানেজমেন্ট যে শব্দটি, তারই বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে ইংরেজি ম্যানেজমেন্ট শব্দটি যে রয়েছে, সেই শব্দটি সমার্থক শব্দ বলে গণ্য করা হয় টু হ্যান্ডেল এই ওয়ার্ডটিকে, বা যাকে আমরা বাংলায় বলি পরিচালনা করা। টু হ্যান্ডেল বা পরিচালনা করা, এর সাথে ম্যানেজমেন্ট শব্দটার মিল রয়েছে। ম্যানেজমেন্ট বলতেও আমরা কিছুটা এটাই বুঝি যে কোনো কিছুর ব্যবস্থাপনা বা কোনো কিছু পরিচালনা করা। এইবার পরবর্তী যে ইনফরমেশন আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। ম্যানেজিয়ার শব্দটি কি ল্যাটিন নাকি ইটালিয়ান, এই ব্যাপারে একটু কনফিউশন রয়েছে। তাই অধিকাংশ বইতে বা অধিকাংশ ক্ষেত্রেই বলা হয়েছে যে শব্দটি হয়তো ল্যাটিনও হতে পারে, হয়তো শব্দটি ইতালীয় হতে পারে। তাই এখানে বলা হয়েছে যে ম্যানেজমেন্ট শব্দটি ল্যাটিন বা ইতালীয় ম্যানেজিয়ার শব্দ থেকে এসেছে। এখন আমরা ব্যবস্থাপনার মৌলিক উপকরণগুলো সম্পর্কে জানব। ব্যবস্থাপনার মৌলিক উপকরণ, যাকে ইংরেজিতে বলা হয় 6M। ব্যবস্থাপনার 6টি মৌলিক উপকরণ রয়েছে। এই 6টি মৌলিক উপকরণকে বলা হয় 6M। চলো আমরা ব্যবস্থাপনার মৌলিক উপকরণগুলি বা যাকে 6M বলা হয় সেই উপকরণগুলো দেখে নিই। যেমন প্রথমেই আছে ম্যান অ্যান্ড ওম্যান, মানুষ। মানুষ ব্যবস্থাপনার একটি মৌলিক উপকরণ। এরপর আছে ম্যাটেরিয়ালস বা মালামাল, এরপর আছে মেশিনস বা যন্ত্রপাতি, এরপর আছে মানি বা অর্থ, এছাড়া রয়েছে মার্কেট বা বাজার, এবং সর্বশেষে রয়েছে মেথড বা পদ্ধতি। এই 6টা উপকরণ, যার প্রত্যেকটাই শুরু হচ্ছে এম দিয়ে, তাই এই ব্যবস্থাপনার মৌলিক উপকরণকে বলা হয় 6M। আশা করি তোমাদের সবার এই 6M এর উপকরণগুলো মনে থাকবে, কারণ এই 6M থেকে প্রশ্ন হতে পারে কোনটা 6M এর অন্তর্ভুক্ত বা কোনটা 6M এর অন্তর্ভুক্ত নয়। তাই আমাদের মনে রাখতে হবে 6M এর অন্তর্ভুক্ত কোনগুলো: ম্যান এন্ড ওম্যান, ম্যাটেরিয়ালস, মেশিনস, মানি, মার্কেট এন্ড মেথড। এই পর্যায়ে এখন আমরা একটা ছোট কুইজ নিয়ে নিব। চলো আজকে কুইজের প্রশ্নটা দেখে নেই। বলা আছে কোনটি ব্যবস্থাপনার 6M বহির্ভূত, অর্থাৎ কোনটি 6M এর অন্তর্ভুক্ত নয় বা 6M এর বাইরে। তো চলো আমরা অপশন গুলো দেখে নিই। অপশন এ মানুষ, অপশন বি
পদ্ধতি, অপশন সি প্রেষণা এবং অপশন ডি মালামাল। তোমরা এই পর্যায়ে ভিডিওটি পজ করো, পজ করে সঠিক উত্তরটি কোথাও লিখে ফেলো, দেন যখন তোমরা ভিডিওটি প্লে করবে তখনই সঠিক উত্তর জেনে যাবে। আমি এখনই সঠিক উত্তরটি বলে দিচ্ছি। এবং এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থাৎ প্রেষণা বা মোটিভেশন আমরা জানি 6M এর অন্তর্ভুক্ত নয়, কিন্তু মানুষ, পদ্ধতি, মালামাল এই সবগুলোই 6M এর অন্তর্ভুক্ত বা ব্যবস্থাপনার মৌলিক উপকরণের একটি উপকরণ। আমরা জানি প্রেষণা ব্যবস্থাপনার মৌলিক উপকরণের মধ্যে আসে না, তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে সি বা প্রেষণা, কারণ প্রেষণা 6M এর বহির্ভূত। আশা করি তোমরা সবাই প্রশ্নটির সঠিক উত্তর দিয়েছো। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে, কিন্তু এই পর্যায়ে এসে প্রথমে আমি ক্যামেরাটি ক্লোজ করে দিব যাতে পরবর্তী যে টপিকগুলো সেই টপিকের সবগুলো লেখা তোমাদের দেখতে সুবিধা হয়। ব্যবস্থাপনার বৈশিষ্ট্যে আমরা সর্বপ্রথম যে বৈশিষ্ট্যটি নিয়ে আলোচনা করব সেই বৈশিষ্ট্যটি হচ্ছে প্রক্রিয়া। প্রক্রিয়া বলতে কি বোঝায়? প্রক্রিয়া হচ্ছে পরস্পর নির্ভরশীল ধারাবাহিক কাজের সমষ্টি, অর্থাৎ কোনো একটি ক্ষেত্রে যখন অনেকগুলো ধারাবাহিক কার্যক্রম করা হয় যেখানে একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল এবং কাজগুলো ধারাবাহিকভাবে হয়ে থাকে, তাকে আমরা প্রক্রিয়া বলি। ব্যবস্থাপনার কার্যাবলীগুলোর মধ্যে আছে পরিকল্পনা, সংগঠন, কর্মী সংস্থান, নির্দেশনা, নেতৃত্ব, প্রেষণা, সমন্বয়, নিয়ন্ত্রণ, অর্থাৎ অনেকগুলো কার্যক্রম কিন্তু ব্যবস্থাপনায় রয়েছে। এই কাজগুলো ধারাবাহিকভাবে হয় এবং একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল আমরা সেটা বলতে পারি। সুতরাং সেই দিক বিবেচনা করে আমরা বলতে পারি ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া, কারণ ব্যবস্থাপনায় অনেকগুলো কাজ ধারাবাহিকভাবে সম্পন্ন হয়। 2 নম্বর বৈশিষ্ট্য যেটা ব্যবস্থাপনা, সেটা হচ্ছে সামাজিক কার্যক্রম। ব্যবস্থাপনা একটি সামাজিক কার্যক্রম বা একটি সামাজিক প্রক্রিয়া। সামাজিক প্রক্রিয়া বলতে ধারাবাহিক কার্যসমষ্টির সাথে সমাজের বা সমাজ সংশ্লিষ্ট যে সকল পক্ষগুলো রয়েছে তাদের সম্পৃক্ততা বোঝায়। আমরা জানি যে ব্যবস্থাপনার সাথে সমাজ যেরকম সংযুক্ত বা সম্পৃক্ত, সামাজিক বিভিন্ন বিষয়, সমাজের বিভিন্ন পক্ষ তারাও এক প্রকার ভাবে জড়িত। পাশাপাশি ব্যবস্থাপনায় কিন্তু সামাজিক উদ্দেশ্য অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখি বা থাকে। ব্যবস্থাপনা মানুষকে সংঘবদ্ধ করে। প্রতিষ্ঠানের ভিতর ব্যবস্থাপনা একটি এমন পরিবেশ তৈরি করে যেখানে আমরা ওই পরিবেশটাকে সমাজের মতোই বলতে পারি, অর্থাৎ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক প্রকার সমাজ তৈরি করে বা করে থাকে, এটাও আমরা বলতে পারি। তাই ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা একটি সামাজিক কার্যক্রম। 3 নম্বর যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে লক্ষ্য অর্জনের উপায়। ব্যবস্থাপনা আমরা কেন করে থাকি? আমরা জানি একটি প্রতিষ্ঠান তার লক্ষ্য অর্জনে সবসময় চেষ্টা করে বা সচেষ্ট থাকে। প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কাজ কি? প্রতিষ্ঠানে ব্যবস্থাপনার কাজ হচ্ছে একটি প্রতিষ্ঠানকে তার বর্তমান অবস্থা থেকে নিয়ে তার কাঙ্ক্ষিত লক্ষ্য বা তার যে উদ্দেশ্য সেই উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে দেওয়া, সেই উদ্দেশ্য পর্যন্ত নিয়ে যাওয়া। লক্ষ্য অর্জনের উপায় আমরা ব্যবস্থাপনাকে বলতে পারি, কারণ আমাদের মনে রাখতে হবে যে লক্ষ্য অর্জনের জন্যই ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালিত হয়। ব্যবসায় বা বিভিন্ন প্রতিষ্ঠানের ক্ষেত্রে তাদের মূল কিছু লক্ষ্য থাকে, যেমন ব্যবসার ক্ষেত্রে থাকে মুনাফা অর্জন, তাই ব্যবসায় মুনাফা অর্জনের জন্য কাজ করে এবং একটি ব্যবসাকে মুনাফা অর্জন পর্যন্ত নিয়ে যাওয়া হয় কিসের সাহায্যে বা কিসের মাধ্যমে? নিয়ে যাওয়া হয় ব্যবস্থাপনার মাধ্যমে। তাই আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনা একটি লক্ষ্য অর্জনের উপায়। 4 নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে কাজ আদায়ের কৌশল। ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু প্রতিষ্ঠানের যে সকল কাজ রয়েছে সে কাজগুলো কিন্তু আদায় করা হয়। ব্যবস্থাপনাকে আমরা একটি কাজ আদায়ের কৌশল বলতে পারি, কারণ প্রতিষ্ঠানে নিয়োজিত উপায়, উপকরণ এই সব কিছুর কার্যকর ব্যবহার করা দিকে যেমন ব্যবস্থাপনা নজরদারি রাখে, পাশাপাশি প্রতিষ্ঠানের পরিকল্পনা করা, সিদ্ধান্ত নেওয়া, সে অনুযায়ী কাজ করা, প্রতিষ্ঠানে নিয়োজিত সবাইকে বিভিন্ন নির্দেশনার মাধ্যমে তাদেরকে দিয়ে কাজ করিয়ে নেওয়া, তাদের থেকে বেস্ট আউটপুটটা এনশিওর করা, এই সবগুলো কাজই কিন্তু ব্যবস্থাপনা করে। তাই সেই দিকগুলো যদি আমরা বিবেচনা করি আমরা বলতে পারি যে ব্যবস্থাপনার মাধ্যমে কাজ আদায় করা হয়। তাই ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা কাজ আদায়ের কৌশল, যেখানে ব্যবস্থাপকীয় বা ব্যবস্থাপনার যে সকল কার্যাবলী রয়েছে এই কার্যাবলীর মাধ্যমে প্রতিষ্ঠানের যারা রয়েছে তাদের থেকে কাজ আদায় করা হয়। এরপর ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অর্থনৈতিক সম্পদ।
উৎপাদনের জন্য কাজে লাগে এমন কিছুকে আমরা সম্পদ বলে থাকি, আমরা জানি। ব্যবস্থাপনাও কিন্তু উৎপাদনে কাজে আসে, সুতরাং সেই দিকটা চিন্তা করলে আমরা ব্যবস্থাপনাকে একটি সম্পদ বলতে পারি। ব্যবস্থাপনা একটি মূল্যবান অর্থনৈতিক সম্পদ। প্রতিষ্ঠানে সকল উপকরণ থাকার পরও, প্রতিষ্ঠানে সকল কর্মচারী থাকার পরও, সব রিসোর্সেস থাকার পরও কিন্তু সবসময় যে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে, প্রতিষ্ঠানের কাজ যে ঠিকভাবে হবে, সেটা কিন্তু না। প্রতিষ্ঠানে সবকিছু থাকার পরও প্রয়োজন হয় ব্যবস্থাপনা, কারণ সকল উপকরণ, পদ্ধতি, মানব সম্পদ সব থাকার পরও তাদের দ্বারা, তাদের নিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য বা যেই উদ্দেশ্যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত সেখানে পৌঁছাতে কিন্তু ব্যবস্থাপনার প্রয়োজন হয়। তাই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের একটি অর্থনৈতিক সম্পদ। এরপর ব্যবস্থাপনার আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা জ্ঞানের পৃথক শাখা। কারণ আমাদের মনে রাখতে হবে যে জ্ঞানের পৃথক শাখা হিসেবে ব্যবস্থাপনা বর্তমানে সব জায়গায় স্বীকৃতিপ্রাপ্ত এবং স্বীকৃতি পেয়ে গিয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন জায়গায়, বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনা ব্যবহার করি। ব্যবস্থাপনা যে শুধু প্রতিষ্ঠানেই ব্যবহার করা হয় সেটা কিন্তু না। ব্যবস্থাপনা আমাদের জীবনে ব্যবহার করা হয়, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহার করা হয়, ব্যবসায়িক প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়, অব্যবসায়িক প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়। অর্থাৎ ব্যবস্থাপনার কিন্তু অনেক ব্যবহার রয়েছে। এবং ব্যবস্থাপনা কিন্তু বর্তমানে শুধুমাত্র কোনো কার্যাবলী নয়, ব্যবস্থাপনা নিয়ে মানুষজন পড়ালেখা করছে, মানুষজন গবেষণা করছে, মানুষ জানছে ব্যবস্থাপনাকে কিভাবে আরো ভালো করা যায়, আরো উন্নয়ন করা যায়, প্রতিনিয়ত সে বিষয়ে গবেষণা চলছে। অর্থাৎ ব্যবস্থাপনা এখন আর শুধু কাজের মধ্যে সীমাবদ্ধ নয়, ব্যবস্থাপনা এখন জ্ঞানের একটি পৃথক শাখা হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। মানুষ ব্যবস্থাপনার উপরে জ্ঞান অর্জন করে এবং তাদের অর্জনকৃত জ্ঞান তারা বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে ব্যবস্থাপনায় সফলতা লাভ করে। সুতরাং ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা জ্ঞানের পৃথক শাখা। সর্বশেষ যে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে সর্বজনীনতা। এখন আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনা কিন্তু ইউনিভার্সাল একটা বিষয়। ব্যবস্থাপনা সব জায়গায় ব্যবহার হয়, সব ক্ষেত্রেই ব্যবহার হয় এবং এই জন্যই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে সর্বজনীনতা। ব্যবস্থাপনাকে আমরা যেমন প্রতিষ্ঠানে ব্যবহার করতে পারবো, আমরা ব্যক্তিগত জীবনে ব্যবহার করতে পারবো, আমরা সব ধরনের সব জায়গায় যদি আমরা চিন্তা করি ব্যবস্থাপনা হয় ব্যবহার হয়ে থাকে, না হয় ভবিষ্যতে ব্যবহার হবে। ব্যবস্থাপনার মাধ্যমে মানুষ তার কাজটাকে ঠিকভাবে করতে পারে, মানুষ তার কাঙ্ক্ষিত লক্ষ্যে, প্রতিষ্ঠান তার উদ্দেশ্যে পৌঁছাতে পারে। তাই আমাদের মনে রাখতে হবে যে ব্যবস্থাপনা সর্বজনীন, ব্যবস্থাপনা সব জায়গায় ব্যবহার করা হয়। ব্যবস্থাপনা একটা ক্ষুদ্র ব্যবসায় থেকে শুরু করে রাষ্ট্র পর্যন্ত ব্যবস্থাপনার উপর নির্ভরশীল, ব্যবস্থাপনা ব্যবহার করে। তাই আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য হচ্ছে ব্যবস্থাপনা সর্বজনীন, সর্বজনীনতা ব্যবস্থাপনার একটি বৈশিষ্ট্য। এর মধ্যে আমাদের ব্যবস্থাপনার বৈশিষ্ট্য টপিকটি শেষ হয়ে গেল। আশা করি তোমরা সবাই ব্যবস্থাপনার বৈশিষ্ট্য সম্পর্কে সবকিছু যা যা আমি আলোচনা করেছি তা বুঝতে পেরেছো। এখন এই পর্যায়ে আমরা আবার একটি কুইজ দিব। তো চলো কুইজের প্রশ্নটা দেখে নিই। প্রশ্ন হচ্ছে ব্যবস্থাপনা নিচের কোনটি? অপশন এ কাজ, অপশন বি প্রক্রিয়া, অপশন সি পদ্ধতি এবং অপশন ডি মাধ্যম। এবং আমার ধারণা তোমরা সবাই সঠিক উত্তরটি জানো, তাই দেরি না করে উত্তরটি বলে দিচ্ছে এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে বি প্রক্রিয়া। আমরা জানি ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। ব্যবস্থাপনার বৈশিষ্ট্য, আমরা প্রথম যে বৈশিষ্ট্যটি সম্পর্কে জেনেছি সেটাও ছিল প্রক্রিয়া। ব্যবস্থাপনা নির্দিষ্ট বিভিন্ন কাজের সমষ্টি, যেখানে একটি কাজের পর আরেকটি কাজ ধারাবাহিকভাবে হয় এবং একটি কাজ আরেকটি কাজের উপর নির্ভরশীল। তাই আমরা বলতে পারি যে ব্যবস্থাপনা একটি প্রক্রিয়া। আশা করি তোমরা সবাই এই প্রশ্নটি দেখার সাথে সাথে সঠিক উত্তরটি ধারণা করতে পেরেছো। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে। আমরা যেমন ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে আলোচনা করেছিলাম, একইভাবে আমরা ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়েও এখন জেনে নিব। যেমন প্রথমে আমরা আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে। ব্যবস্থাপনার প্রাচীন যুগ। আমাদের কিন্তু মনে রাখতে হবে ব্যবসায় আর ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশের যুগ কিন্তু এক নয়, আলাদা। সুতরাং অনেক তথ্য দুই জায়গায় আলাদা থাকবে, তোমরা কনফিউজ হবে না। ব্যবসায়ের উৎপত্তি ও ক্রমবিকাশ আলাদা, ব্যবস্থাপনার উৎপত্তি ও ক্রমবিকাশ আলাদা। ব্যবস্থাপনার প্রাচীন যুগে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করবো এখন সেটি হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যবস্থাপনার প্রাচীন যুগে বিভিন্ন রকমের সভ্যতা আমরা দেখে থাকি, যেখান থেকে ব্যবস্থাপনার বিভিন্ন উপকরণ, উপাদান বা ধারণা আসে। এরকমই একটি সভ্যতা হচ্ছে ব্যাবিলনীয় সভ্যতা। ব্যাবিলনীয় সভ্যতায়
ব্যাবিলনীয় তৎকালীন যে রাজা রাজা হামুরাবি তিনি একটি নতুন নীতিমালা চালু করেন, যার নাম হচ্ছে দ্য কোড অফ হামুরাবি। তার এই কোড অফ হামুরাবি একটি নীতিমালা, এবং এই নীতিমালা সর্বপ্রথম রাজা হামুরাবি প্রচলন করেন বা চালু করেন ব্যাবিলনীয় সভ্যতায়। এরপর রয়েছে গ্রিক সভ্যতা। গ্রিক সভ্যতায়, প্রাচীন যুগে গ্রিক সভ্যতা ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়, বিভিন্ন ধারণা গ্রিক সভ্যতা থেকে আসে। এছাড়া রয়েছে বৈদিক সভ্যতা। বৈদিক সভ্যতারও ব্যবস্থাপনায় অবদান রয়েছে। এরপর প্রাচীন যুগ সম্পর্কে জানার পর এখন আমরা মধ্যযুগ নিয়ে জানবো। মধ্যযুগে রয়েছে, যেমন মধ্যযুগে বেশ কিছু মনীষী রয়েছে যারা মধ্যযুগে বেশ কিছু ধারণা প্রবর্তন করেছেন, এবং তাদের এই ধারণার মাধ্যমে ব্যবস্থাপনা কিন্তু নতুন অনেক কিছু নিয়ে এসেছে, ব্যবস্থাপনার নতুন অনেক বিষয় সমৃদ্ধ হয়েছে। যেমন প্রথমে আমরা আলোচনা করব আল ফারাবি, তাকে নিয়ে। আল ফারাবি রাষ্ট্র ব্যবস্থাপনা সম্বন্ধে তিনি ধারণা দেন, তিনি আলোকপাত করেন। তিনি তার লেখনীতে নেতৃত্বের জন্য কি কি বিষয়ে প্রয়োজনীয় এবং কোন কোন বিষয় বা কোন কোন দোষগুলো ত্যাগ করা উচিত, এ সকল বিষয় কিন্তু তিনি উল্লেখ করেন। খেয়াল করে দেখলে আমরা বুঝতে পারবো যে আল ফারাবি একজন নেতা কি কি গ্রহণ করবেন, কি কি বর্জন করবেন, এই বিষয়ে যে তিনি ধারণা দিয়েছেন, এটাও কিন্তু এক প্রকার ব্যবস্থাপনা। কারণ আমরা জানি ব্যবস্থাপনার একটি কার্যাবলী হচ্ছে নেতৃত্ব, এবং আমরা এটাও জানি যে মানুষকে দিয়ে কাজ করে নিতে গেলে কিছু বিষয়ে মেনে চলতে হয়, কিছু বিষয়ে ত্যাগ করতে হয়। সুতরাং আমরা বলতে পারি আল ফারাবি তিনি কিন্তু ব্যবস্থাপনায় গুরুত্ব রেখেছেন, অবদান রেখেছেন, তার কাজের গুরুত্ব ব্যবস্থাপনায় আছে। এছাড়া রয়েছে ইমাম গাজ্জালি। ইমাম গাজ্জালি একটি গ্রন্থ প্রণয়ন করেন যার নাম হচ্ছে নাসিহাত আল মুলক। নাসিহাত আল মুলক নামক গ্রন্থ ইমাম গাজ্জালি প্রণয়ন করেন, এবং এই বইটাতে তিনি বিভিন্ন শাসক শ্রেণীর যেই প্রয়োজনীয় গুণাবলীগুলো রয়েছে সেই বিষয়ে তিনি আলোকপাত করেন। এরপর রয়েছে লুকা প্যাসিওলি। লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির জনক। লুকা প্যাসিওলি দুতরফা দাখিলা পদ্ধতির আবিষ্কার করেন, এবং আমরা জানি হিসাব বিজ্ঞানের দুতরফা দাখিলা পদ্ধতি খুবই খুবই গুরুত্বপূর্ণ, এবং এই দুতরফা দাখিলা পদ্ধতির জনক হচ্ছেন লুকা প্যাসিওলি। এছাড়া আরেকজন ব্যক্তি নিয়ে আমরা এখন জানবো, তার নাম হচ্ছে থমাস মোর। তিনি ইউটোপিয়া নামক একটি গ্রন্থ রচনা করেন। তার এই গ্রন্থে তিনি কিভাবে ব্যবস্থাপনার উন্নয়ন, অপচয় রোধ করে, উৎপাদনশীলতা বৃদ্ধি করে, মানব শক্তির কিভাবে সর্বোচ্চ ব্যবহার করা যায়, এ সকল বিষয়ে তিনি এই গ্রন্থে তিনি আলোচনা করেছেন, এবং এই গ্রন্থ থমাস মুর রচনা করেন, ইউটোপিয়া নামক এই গ্রন্থটি। এখন আমাদের কিছু তথ্য মনে রাখতে হবে, যেমন মনে রাখতে হবে আমাদের প্রথমে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল এই কথাটি সর্বপ্রথম বলেছেন সক্রেটিস। আমাদের মনে রাখতে হবে ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল কথাটি প্রথম বলেছেন সক্রেটিস। এছাড়া আরেকটা তথ্য আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমরা একটু আগে দেখলাম যে ইমাম গাজ্জালি রচিত গ্রন্থের নাম হচ্ছে নাসিহাত আল মুলক। নাসিহাত আল মুলক অর্থ হচ্ছে রাজার জন্য উপদেশ। আমরা জানি নাসিহাত আল মুলক এই গ্রন্থে তিনি শাসক শ্রেণীর প্রয়োজনীয় গুণাবলী সম্পর্কে আলোচনা করেছেন। এই নাসিহাত আল মুলক এই শব্দটির অর্থই হচ্ছে রাজার জন্য উপদেশ। এখন মধ্যযুগের পর যেই সময়টা চলে আসে সেই সময়টাকে আমরা বলি শিল্প বিপ্লব কাল। আমরা জানি শিল্প বিপ্লব কালের সময়কালটা কত, সেটা হচ্ছে 1750 থেকে 1850। এই সময়টাকে আমরা শিল্প বিপ্লব কাল বলি। এখন শিল্প বিপ্লব কালে কি কি বিষয়ে আমরা দেখতে পাই, যেমন জেমস স্টুয়ার্ট। জেমস স্টুয়ার্টের নাম হয়তো তোমরা অনেকেই শুনেছো, অনেকেই জানো। জেমস স্টুয়ার্ট একজন ব্যক্তি যিনি রাজনৈতিক ও অর্থনৈতিক বিষয়ে গ্রন্থ প্রকাশ করেন, এবং এতে তিনি ক্ষমতার উৎস সম্পর্কে তিনি তত্ত্ব প্রদান করেন এবং বিভিন্ন ব্যবস্থাপনার বিষয়ে তিনি আলোচনা করেন। রয়েছেন অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথকে বলা হয় অর্থনীতি শাস্ত্রের জনক। অর্থনীতি যে শাস্ত্র, এই অর্থনীতি শাস্ত্রের জনক হচ্ছেন অ্যাডাম স্মিথ, এবং ওয়েলথ অফ নেশন গ্রন্থ রচনা করেন অ্যাডাম স্মিথ। এছাড়া রবার্ট ওয়েইন। রবার্ট ওয়েইন আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। রবার্ট ওয়েইনকে বলা হয় আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক, কারণ শ্রমিক কর্মী ব্যবস্থাপনার যে বিষয়টি, এই বিষয়ে ধারণা, এই বিষয়টাকে ডেভেলপ করা, এই দায়িত্বটা রবার্ট ওয়েইন পালন করেন। তাই রবার্ট ওয়েইনকে বলা হয় আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক। এরপর রয়েছে চার্লস ব্যাবেজ। চার্লস ব্যাবেজকে সাধারণত কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক বলা হয়। আমরা জানি চার্লস ব্যাবেজ কম্পিউটার যন্ত্রের আবিষ্কারক। পাশাপাশি চার্লস ব্যাবেজকে নিয়ে যদি বলতে হয়, তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটির
গণিত শাস্ত্রের অধ্যাপক ছিলেন। সর্বশেষে আমরা জানবো জেমস ওয়াট ও ম্যাথিউ বোল্টন সম্পর্কে। স্টিম ইঞ্জিন আবিষ্কার এবং স্টিম ইঞ্জিন তৈরির জন্য বোল্টন অ্যান্ড সন্স নামক প্রতিষ্ঠান গঠনে তাদের অবদান রয়েছে। এখন শিল্প বিপ্লব কাল সম্পর্কে তো আমরা জানলাম, এখন আমরা জেনে নিব শিল্প বিপ্লব পরবর্তী যুগ। শিল্প বিপ্লব পরবর্তী যুগ বলতে বোঝায় শিল্প বিপ্লব হয়ে যাওয়ার পর পরবর্তী যে সময়কালটা, পরবর্তী যে সময়, তাকে শিল্প বিপ্লব পরবর্তী যুগ বলে। শিল্প বিপ্লব পরবর্তী যুগে ব্যবস্থাপনায় সবচেয়ে বেশি অবদান রাখা দুইজন যে মনীষী তারা চলে আসে এবং তাদেরকে নিয়ে আমরা এখন আলোচনা করব। যেমন প্রথমেই আমরা যার সম্পর্কে কথা বলবো তার নাম হচ্ছে এফ.ডব্লিউ. টেলর, যার পূর্ণ নাম হচ্ছে ফ্রেডারিক উইনসলো টেলর। আমরা জানি এফ.ডব্লিউ. টেলর ব্যবস্থাপনা অনেক অনেক অবদান রেখেছে এবং তার অবদানগুলো ব্যবস্থাপনাকে সম্পূর্ণ হতে সাহায্য করেছে। এবং আরেকজন যে মনীষী তিনি হচ্ছেন হেনরি ফেল্ড, তিনিও ব্যবস্থাপনায় অনেক গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এবং এই দুজনের অবদানের ফলেই কিন্তু ব্যবস্থাপনা বর্তমানে এতটা সমৃদ্ধ। তাদের থেকে ব্যবস্থাপনা সম্পর্কে মানুষ জেনেছে, অনেক ধারণা পেয়েছে এবং তাদের মাধ্যমেই ব্যবস্থাপনার অনেক বিষয় প্রতিষ্ঠা হয়েছে। আমরা এখন তাদের সম্পর্কে কিছু তথ্য জেনে নিব। যেমন প্রথমেই আলোচনা করব এফ.ডব্লিউ. টেলরকে নিয়ে কিছু তথ্য। যেমন এফ.ডব্লিউ. টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। আমরা জানি এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। তিনি সর্বপ্রথম ব্যবস্থাপনার বৈজ্ঞানিক যে বিষয়গুলো রয়েছে সে বিষয়গুলো নিয়ে আসেন, সে বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এই কারণে এফ.ডব্লিউ. টেলরকে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক বলা হয়। এছাড়া আমাদের মনে রাখতে হবে এফ.ডব্লিউ. টেলর কার্যভিত্তিক সংগঠন যে ব্যবস্থা, সেই ব্যবস্থার উদ্ভাবক। অর্থাৎ কার্যভিত্তিক সংগঠন, এই ব্যবস্থার উদ্ভাবক হচ্ছেন এফ.ডব্লিউ. টেলর এবং তিনি 1880 সালে কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন। 1880 সালে সর্বপ্রথম এফ.ডব্লিউ. টেলর কার্যভিত্তিক সংগঠনের ধারণা দেন, কার্যভিত্তিক সংগঠন উদ্ভাবন করেন এফ.ডব্লিউ. টেলর। এবং আমাদের মনে রাখতে হবে এফ.ডব্লিউ. টেলরের কিছু বই রয়েছে, এর মধ্যে তার প্রকাশিত বিখ্যাত বই হচ্ছে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, তার প্রকাশিত প্রথম বইয়ের নাম হচ্ছে শপ ম্যানেজমেন্ট এবং ডিফারেন্সিয়াল ওয়েজ ম্যানেজমেন্ট সিস্টেম, বা যাকে বাংলায় বলা হয় পার্থক্যমূলক পূরণ মজুরি ব্যবস্থাপনা। এই ব্যবস্থাটি সর্বপ্রথম প্রবর্তন করেন এফ.ডব্লিউ. টেলর। অর্থাৎ আমরা খেয়াল করলে দেখতে পারবো যে এফ.ডব্লিউ. টেলর কিন্তু অনেক অবদান রেখেছেন ব্যবস্থাপনার ক্ষেত্রে এবং ব্যবস্থাপনা আমরা বলতে পারি তার অবদানগুলো খুবই গুরুত্বপূর্ণ, কারণ তার প্রত্যেকটি অবদানই ব্যবস্থাপনায় কোনো না কোনো কিছু প্রতিষ্ঠা করতে সাহায্য সহযোগিতা করেছে। পাশাপাশি তিনি কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে 4টি নীতি প্রণয়ন করেছেন। আশা করি এফ.ডব্লিউ. টেলরকে নিয়ে এই সকল তথ্যগুলো তোমাদের মনে থাকবে। এখন আমরা কথা বলবো হেনরি ফেলকে নিয়ে। হেনরি ফেলকে ব্যবস্থাপনা তত্ত্বের জনক বা আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক বলা হয়। সোজা ভাষায় যদি বলতে যাই, আধুনিক ব্যবস্থাপনার জনক হচ্ছেন হেনরি ফেল। আমরা কিন্তু কনফিউজ করলে চলবে না। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর, আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেল। এই বিষয়ে এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে প্রশাসনিক যেই তত্ত্ব, সেই প্রশাসনিক তত্ত্বের জনক হচ্ছেন হেনরি ফেল। প্রশাসনিক তত্ত্ব এই বিষয়টি সর্বপ্রথম নিয়ে আসেন বা এই বিষয়টি সম্পর্কে ধারণা দেন হেনরি ফেল। পাশাপাশি হেনরি ফেল ব্যবস্থাপনার ক্ষেত্রে 14টি নীতি প্রণয়ন করেন। এই 14টি নীতি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই খুবই জনপ্রিয় ব্যবস্থাপনার ক্ষেত্রে। হেনরি ফেল প্রদত্ত এই 14টি নীতি ব্যবস্থাপনা অনেক গুরুত্বপূর্ণ। এই 14টি নীতি ব্যবস্থাপনায় মানা হয়। এই 14টি নীতি ব্যবস্থাপনায় আমরা দেখি। আমাদের মনে রাখতে হবে হেনরি ফেল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন এবং তিনি শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেছেন। এই পার্টটাতে অনেকেই কনফিউজড হয়ে যায় এবং নাম্বার দুটো ওলট পালট করে ফেলে। তোমাদের মনে রাখতে হবে যে হেনরি ফেল ব্যবস্থাপনার কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন এবং হেনরি ফেল শিল্পের কার্যাবলীকে 6 ভাগে ভাগ করেছেন। পাশাপাশি হেনরি ফেলও ব্যবস্থাপনা সম্পর্কে বই লিখেছেন। তার প্রকাশিত বিখ্যাত বইয়ের নাম হচ্ছে জেনারেল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্ট। এখন আমরা সেই দুই মনীষী অর্থাৎ এফ.ডব্লিউ. টেলর এবং হেনরি ফেল সম্পর্কে জানলাম। তাদের যে অবদান সেটা ছিল শিল্প বিপ্লব পরবর্তী যুগে। এখন আমরা কথা বলবো ব্যবস্থাপনার আধুনিক যুগে। ব্যবস্থাপনার আধুনিক যুগের যে বিষয়টা সেটা হলো ব্যবস্থাপনা আধুনিক যুগে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে যারা কাজ করেন তারা অধিকাংশই কাজ করেন মানুষের আচরণ নিয়ে, মানুষের মন নিয়ে এবং মানুষের মন কিভাবে রিয়্যাক্ট করে কিছু কোনো সিচুয়েশনে, বিভিন্ন বিষয়ে
এই সকল বিষয় কিন্তু আধুনিক যুগে বেশি আলোচনা হয়, আধুনিক যুগে বেশি কথা হয় এই সকল বিষয় নিয়ে। এই সময় আধুনিক যুগের মনীষীদের মধ্যে রয়েছেন ডাগলাস ম্যাকগ্রেগর, রয়েছেন পি.এফ. ড্রাকার, রয়েছেন হার্জবার্গ এবং উইলিয়াম ওচি। তারা সবাই মোটামুটি মানুষের মনস্তাত্ত্বিক বিষয়গুলো নিয়ে, প্রেষণা নিয়ে, কিভাবে মানুষের মনকে প্রভাবিত করা যায়, কিভাবে কর্মীদের আচরণকে মনিটর করা যায়, আচরণের সাহায্যে বোঝা যায় কর্মীদের কিভাবে অভাব পূরণ পাওয়া যায়, এরকম অনেকগুলো বিষয় নিয়ে কিন্তু তারা আলোচনা করেছেন, তারা বিভিন্ন ধারণা দিয়েছেন যেগুলো বর্তমানে প্রচলিত এবং ব্যবস্থাপনায় অধিক ব্যবহৃত। তবে আমাদের মনে রাখতে হবে যে ব্যবস্থাপনার আধুনিক যুগে যে বিষয়ে বেশি ফোকাস দেওয়া হয়েছে সেটা হচ্ছে মানুষের মেন্টাল হেলথ, মানুষের মন, মনোবিজ্ঞান, মানুষের প্রেষণা, তাদের অভাব, কিভাবে তারা কাজের প্রতি আগ্রহী হবে, উৎসাহী হবে, এই সকল বিষয়গুলোতে আধুনিক যুগে বেশি গুরুত্ব দেওয়া হয়। এখন এই পর্যায়ে আমরা আরেকটি কুইজ নিয়ে নিব। তো চলো কুইক কুইজের প্রশ্নটি দেখে নিই। প্রশ্নটি হচ্ছে, ব্যবস্থাপনা সর্বজনীন কে বলেছেন? ব্যবস্থাপনা সর্বজনীন এই কথাটি বলেছেন কে? অপশন এ প্লেটো, অপশন বি অ্যারিস্টটল, অপশন সি সক্রেটিস এবং অপশন ডি রুশো। এবং আমরা জানি, আমরা একটি মনে রাখতে হবে সেগমেন্টে আমরা এই তথ্যটি জেনেছিলাম যে ব্যবস্থাপনা সর্বজনীন এ কথাটি বলেছেন সক্রেটিস। অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন সি সক্রেটিস। ব্যবস্থাপনা সর্বজনীন বা ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল এই কথাটি সর্বপ্রথম বলেছেন সক্রেটিস। আশা করি তোমরা সবাই সঠিক উত্তরটি দিয়েছ। এখন ব্যবস্থাপনা যে প্রতিষ্ঠানে প্রচলিত করা হয়, ব্যবস্থাপনা যে বর্তমানে এত জনপ্রিয়, এর কারণ কি? কারণ হচ্ছে ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের গুরুত্ব, ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে সাহায্য করে, সহযোগিতা করে, প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যবস্থাপনা সহযোগিতা করে। ব্যবস্থাপনার কিছু গুরুত্ব রয়েছে এবং আমরা এখন ব্যবস্থাপনার গুরুত্ব নিয়ে আলোচনা করব। যেমন প্রথমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে উপকরণ আদির সুষ্ঠু ব্যবহার। ব্যবস্থাপনা একটি প্রতিষ্ঠানের যে সকল উপকরণ রয়েছে সেই উপকরণগুলোর সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। আমরা জানি যে একটি প্রতিষ্ঠানে মানব সম্পদ থাকতে পারে, উপকরণ থাকতে পারে, বিভিন্ন উপাদান থাকতে পারে, কিন্তু যদি প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা না থাকে সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যে সকল উপকরণ আদি রয়েছে তার কিন্তু সুষ্ঠু ব্যবহার হবে না। সে সকল উপকরণ আদি কিন্তু ঠিকভাবে ব্যবহার করা যাবে না। সুতরাং আমাদের মনে রাখতে হবে যে একটি প্রতিষ্ঠানে যত ভালোই উপাদান থাকুক, উপকরণ থাকুক, যতই কার্য সম্পাদনের ব্যবহার্য বস্তু থাকুক, সেটা ভূমি হোক, শ্রম হোক, মূলধন হোক, এই সকল উপকরণ থাকাই কিন্তু যথেষ্ট নয়। এই সকল উপকরণ থাকার পাশাপাশি প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা থাকতে হবে, কারণ ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের উপকরণ আদির সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। এছাড়া ব্যবস্থাপনার আরেকটি কাজ হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে। ব্যবস্থাপনা কিভাবে দক্ষতা বৃদ্ধি করে? আমাদের মনে রাখতে হবে দক্ষতা বলতে কি বোঝায়। দক্ষতা বলতে বোঝায় কম খরচে কাঙ্ক্ষিত ফলাফল বা বেশি ফলাফল অর্জন করা বা বেশি ফলাফল লাভের যে সামর্থ্য, তাকে আমরা দক্ষতা বলি। ব্যবস্থাপনা কিন্তু দক্ষতা বৃদ্ধিতে সাহায্য করে। কোনো একটি কাজ সঠিক সময়ে সঠিকভাবে করা, কম খরচে করা, বেশি কাজ করা বা সাফল্য অর্জন করা, এই বিষয়গুলোর সাথে কিন্তু দক্ষতা রিলেটেড। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানের কাজের দক্ষতা বৃদ্ধি করে, কারণ উত্তম ব্যবস্থাপনা যখন একটি প্রতিষ্ঠানে থাকে তখন প্রতিষ্ঠানে দক্ষ জনশক্তি বৃদ্ধি পায়। প্রতিষ্ঠানের জনশক্তি তখন দক্ষ হয়। প্রতিষ্ঠানের জনশক্তি যখন দক্ষ হয় তখন তারা প্রতিষ্ঠানের যে উপকরণগুলো রয়েছে সেগুলো সুষ্ঠুভাবে ব্যবহার করে, সেগুলোর প্রয়োজনীয় ব্যবহার করে এবং কম রিসোর্স ব্যবহার করে, কম উপকরণ ব্যবহার করে তারা বেশি ভালো আউটপুট প্রতিষ্ঠানে এনে দেয়, তারা বেশি ভালো ফলাফল প্রতিষ্ঠানে নিয়ে আসে। সুতরাং আমরা বলতে পারি ব্যবস্থাপনার একটি গুরুত্ব হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করে। ব্যবস্থাপনার ফলে প্রতিষ্ঠানের কর্মীদের দক্ষতা বৃদ্ধি পায়, কর্মীদের দক্ষতা বৃদ্ধি পেলে কাজগুলো ভালোভাবে সম্পন্ন হয়, কাজগুলো ভালোভাবে সম্পন্ন হলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে এবং প্রতিষ্ঠান লাভবান হয়। 3 নম্বর যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। ব্যবস্থাপনার আরেকটা গুরুত্ব হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে। শৃঙ্খলা বলতে আমরা রীতি, নিয়ম, নীতি, সুব্যবস্থা ইত্যাদিকে বুঝি। একটি প্রতিষ্ঠানে যদি নিয়ম না থাকে, নীতি না থাকে, রীতি না থাকে, সুব্যবস্থা যদি না থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রতিষ্ঠানের কর্মচারীরা ঠিকভাবে কাজ করতে পারবে না, তারা ঠিকভাবে কাজ করতে চাবে না এবং তারা ঠিকভাবে কাজ না করলে প্রতিষ্ঠান কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠা করে, প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা শৃঙ্খলা নিয়ে আসে।
ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শৃঙ্খলা নিয়ে আসার ফলে কর্মীরা কিন্তু ঠিক মতো কাজ করতে পারে। যে যার মতো চলতে পারে না, তাদের বিভিন্ন নির্দিষ্ট নিয়ম নীতি মেনে চলতে হয়, রীতিনীতি মেনে চলতে হয়, নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ে করতে হয়, নির্দিষ্ট ডেডলাইনের মধ্যে করতে হয়। এইসব কিছু কিন্তু ব্যবস্থাপনা নিশ্চিত করে যে সবাই শৃঙ্খলা মেনে চলবে, সবাই ঠিক মতো কাজ করবে, কেউ তার স্বেচ্ছা অনুযায়ী তার ইচ্ছা অনুযায়ী যা ইচ্ছা তাই করতে পারবে না। এখানে কোনো স্বেচ্ছাচারিতা চলবে না, এখানে সবাই নিয়ম নীতি মেনে ঠিকভাবে নিজের দায়িত্ব পালন করবে। এই গুরুত্বটা হচ্ছে শৃঙ্খলা প্রতিষ্ঠা, যা ব্যবস্থাপনার একটি গুরুত্ব। ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে শৃঙ্খলা প্রতিষ্ঠায় সাহায্য করে। এছাড়া ব্যবস্থাপনা কিন্তু উত্তম সম্পর্ক প্রতিষ্ঠার ক্ষেত্রেও ভূমিকা পালন করে। একটি প্রতিষ্ঠানের উন্নয়নে প্রতিষ্ঠানে কিন্তু সবারই অবদান থাকতে হয়। সেটা হতে পারে মালিক, হতে পারে ব্যবস্থাপক, হতে পারে শ্রমিক, হতে পারে ক্রেতা, হতে পারে ভোক্তা, হতে পারে সরবরাহকারী, হতে পারে কাঁচামাল বিক্রয়কারী। প্রতিষ্ঠানের ক্ষেত্রে অনেকগুলো মানুষ, অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু প্রয়োজনীয়। যে কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে সবকিছু মিলে, সবকিছুর মধ্যে সামঞ্জস্য, সবকিছু একত্রিত করে কিন্তু একটি প্রতিষ্ঠান লাভবান হয়। তারা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য বা তারা যেখানে যেতে চায় সেখানে তারা পৌঁছাতে পারে। ব্যবস্থাপনা এই যে এতগুলো পক্ষ, এই সবগুলো পক্ষের সাথে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা এবং উত্তম সম্পর্ক বজায় রাখতে সাহায্য করে। অর্থাৎ সবার মধ্যে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা হোক, তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখা হোক, এই সব বিষয়ে কিন্তু ব্যবস্থাপনা দৃষ্টিপাত করে। ব্যবস্থাপনার ফলে যেটি হয় যে কর্মীদের দক্ষ ব্যবস্থাপনা হয়, ফলে মালিক পক্ষ যারা তারা সন্তুষ্ট থাকে, ব্যবস্থাপকরা সন্তুষ্ট থাকে, প্রতিষ্ঠানে যারা রয়েছে তাদের সবার অবদানে কিন্তু প্রতিষ্ঠান লাভবান হয়। ব্যবস্থাপনাই কিন্তু নিশ্চিত করতে পারে প্রতিষ্ঠানে যারা রয়েছে তারা সবাই যেন একসাথে থাকে, একত্রিত থাকে এবং সবার মধ্যে সুসম্পর্ক থাকে। আমার সরবরাহকারী যেন সময় মতো সরবরাহ করে, আমার শ্রমিক কর্মী যেন ঠিক মতো কাজ করে, ব্যবস্থাপকরা সেটাও নিশ্চিত করবে। পাশাপাশি আলটিমেটলি যে রেজাল্ট বা আউটপুট আসতেছে সেটাই যেন প্রতিষ্ঠানের যে মালিক পক্ষ রয়েছে, যারা ইনভেস্টর রয়েছে, তারাও যেন খুশি থাকে, এই বিষয়গুলো নিশ্চিত করে এবং উত্তম সম্পর্ক যেন প্রতিষ্ঠা হয়, উত্তম সম্পর্ক যেন বজায় থাকে, সেটাও ব্যবস্থাপনা নিশ্চিত করে। তাই ব্যবস্থাপনার একটি গুরুত্ব হচ্ছে উত্তম সম্পর্ক প্রতিষ্ঠা। পরবর্তী যে গুরুত্ব নিয়ে আমরা আলোচনা করব সেই গুরুত্বটি হচ্ছে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, ব্যবস্থাপনা কিভাবে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে, বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে আবার ব্যবস্থাপনার কিরকম গুরুত্ব বা অবদান থাকতে পারে। আমাদের মনে রাখতে হবে যে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি বলতে মানুষের কাজে আসার মতো নতুন নতুন ক্ষেত্র সৃষ্টিকে বোঝায়। উত্তম ব্যবস্থাপনা শুধুমাত্র প্রতিষ্ঠানের উন্নয়নই নিশ্চিত করে না, পাশাপাশি ব্যবসার সম্প্রসারণ ও নতুন নতুন ব্যবসায় গঠনে সাহায্য করে। এখন যখন ব্যবসার সম্প্রসারণ হবে, যখন নতুন নতুন ব্যবসা প্রতিষ্ঠান গঠন হবে, তখন পাশাপাশি কি তৈরি হবে? কর্মসংস্থান তৈরি হবে বা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। অর্থাৎ নতুন নতুন প্রতিষ্ঠান, নতুন নতুন ইউনিট তৈরি হবে, নতুন ব্যবসায় আসবে, ব্যবসার সম্প্রসারণ হবে, বা এমন হতে পারে প্রতিষ্ঠান নতুন ব্যবসায় দিচ্ছে। এই সব ক্ষেত্রেই কিন্তু কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, অর্থাৎ নতুন কর্মসংস্থান হয়, নতুন কর্মসংস্থান আসে। পাশাপাশি প্রতিষ্ঠানেও যখন ব্যবস্থাপনা তৈরি হয়, প্রতিষ্ঠানে যখন আরো বেশি দক্ষ ব্যবস্থাপক প্রয়োজন হয়, তখনই কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে কর্মী নেওয়া হয়। অর্থাৎ সব দিক থেকে আমরা বলতে পারি যে কর্মসংস্থানের যে সুযোগ সেটাও কিন্তু ব্যবস্থাপনা সৃষ্টি করে। অর্থাৎ কর্মসংস্থান সৃষ্টিতেও ব্যবস্থাপনার গুরুত্ব আছে। এখন আমরা আলোচনা করব ব্যবস্থাপনার কার্যাবলী নিয়ে। ব্যবস্থাপনার কিছু কার্যাবলী রয়েছে, আমরা জানি ব্যবস্থাপনার বেশ কিছু কার্যাবলী রয়েছে এবং এই সকল কার্যাবলীগুলো ধারাবাহিক, একটার পর একটা কার্যাবলী আসে এবং সবগুলো কার্যাবলীর সমষ্টি হওয়ার কারণেই ব্যবস্থাপনাকে কিন্তু আমরা একটি প্রক্রিয়া বলি। যেমন ব্যবস্থাপনা কার্যাবলীর মধ্যে কি আছে? প্রথমে আছে পরিকল্পনা। পরিকল্পনা আমরা কি করি? আমরা পরিকল্পনা করি ভবিষ্যতে কি হবে সেটা আগাম চিন্তা করে নেওয়া, ভবিষ্যতে কি করব, কখন করব, কোথায় করব, কিভাবে করব, এই সকল বিষয়ে আগাম চিন্তা করা, আগাম ধারণা নেওয়া, এই বিষয়টাকে কিন্তু আমরা পরিকল্পনা বলি। সহজ ভাষায় ভবিষ্যতে কি করা হবে তা আগাম ঠিক করাকে আমরা পরিকল্পনা বলি। এছাড়া রয়েছে সংগঠন। সংগঠন বলতে বোঝায় যে একটি পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রতিষ্ঠানের যত উপকরণ প্রয়োজন সে সব উপকরণকে একসাথে এক জায়গায় নিয়ে এসে কাজে লাগানোর যে পদ্ধতি তাকেই সংগঠন বলে। হতে পারে একটা প্রতিষ্ঠানে অনেক উপকরণ লাগবে, সব উপকরণ তার আছে,
কিন্তু যতক্ষণ পর্যন্ত সব উপকরণ সে এক জায়গায় নিয়ে এসে উপকরণগুলোকে কাজে ব্যবহার না করবে, ততক্ষণ কিন্তু প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে না, প্রতিষ্ঠানের কাজ শুরু হবে না। তাই সংগঠন করার মাধ্যমে প্রতিষ্ঠান সব উপকরণকে এক জায়গায় নিয়ে আসে এবং প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু করে। এছাড়া ব্যবস্থাপনার আরেকটি কার্যাবলী হচ্ছে কর্মী সংস্থান। প্রতিষ্ঠানে শুধুমাত্র উপকরণ উপাদান থাকলেই হবে না, প্রতিষ্ঠানের কর্মচারী প্রয়োজন, কর্মী প্রয়োজন, শ্রমিক প্রয়োজন এবং প্রতিষ্ঠানের প্রয়োজনে প্রতিষ্ঠানের জন্য যোগ্য দক্ষ কর্মী নিয়োগ দেওয়া এবং এদেরকে নিয়োগ দেওয়ার মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মী বাহিনী গড়ে তোলার যে কার্যাবলী তাকে আমরা বলি কর্মী সংস্থান। ব্যবস্থাপনার একটি কাজ হচ্ছে কর্মী সংস্থান। ব্যবসায় কর্মীর প্রয়োজন হয়, শ্রমিকের প্রয়োজন হয়। এই কর্মী এবং শ্রমিক তাদেরকে নিয়ে আসা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাদেরকে প্রস্তুত করা, তাদেরকে প্রতিষ্ঠানের জন্য কার্যকরী করা, এই সবগুলো দায়িত্ব ব্যবস্থাপনা নিয়ে থাকে এবং ব্যবস্থাপনা পালন করে। 4 নাম্বার কার্যাবলী হচ্ছে নেতৃত্ব। কোনো দল বা গোষ্ঠীর আচরণ বা কাজকে ব্যবহার করে তাদেরকে একটি নির্দিষ্ট লক্ষ্যে বা উদ্দেশ্যে নিয়ে যাওয়ার যে কাজ তাকে আমরা নেতৃত্ব বলি। ব্যবস্থাপনার একটি কাজ হচ্ছে নেতৃত্ব। নেতৃত্বের মাধ্যমে প্রতিষ্ঠানের যে শ্রমিক কর্মী রয়েছে, যে অধস্তনরা রয়েছে, তাদের সবাইকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রভাবিত করে তাদের দ্বারা কাজ আদায় করে নেওয়া, এইভাবে কাজ করিয়ে প্রতিষ্ঠানের নির্দিষ্ট লক্ষ্যে যাওয়া, এ সকল বিষয় নেতৃত্বের ভিতর অন্তর্ভুক্ত। এবং আমাদের মনে রাখতে হবে যে নেতৃত্ব ব্যবস্থাপনার একটি কার্যাবলী। এছাড়া রয়েছে নির্দেশনা। নির্দেশনার ক্ষেত্রে প্রতিষ্ঠানের যে অধস্তনরা রয়েছে, যারা কর্মচারী রয়েছে, যারা শ্রমিক রয়েছে, তাদেরকে নির্দেশ দেওয়া, তাদেরকে তত্ত্বাবধান করা, তাদেরকে বিভিন্ন উপদেশ দেওয়া, প্রয়োজনে তাদেরকে পরামর্শ দেওয়া এবং তারা কি কাজটা ঠিকভাবে করছে নাকি সে বিষয়ে খেয়াল রাখা, সেটাকে আমরা নির্দেশনা বলি। ব্যবস্থাপনার একটি কার্যাবলী হচ্ছে নির্দেশনা, কারণ নির্দেশনার মাধ্যমেই কিন্তু মানুষকে জানানো হয় সে কোন কাজটি করবে, কখন করবে, কিভাবে করবে এবং সে বিষয়ে ফলো আপ করাও কিন্তু নির্দেশনা। সুতরাং ব্যবস্থাপনার একটি কার্যাবলী হচ্ছে নির্দেশনা। এরপর রয়েছে প্রেষণা। আমরা জানি কর্মী যারা রয়েছে তারা সবসময় হয়তো কাজের প্রতি আগ্রহ পায় না, তারা সবসময় কাজের প্রতি উৎসাহ বোধ করে না, অনেক সময় তারা দুশ্চিন্তায় থাকে, বিভিন্ন অভাবের কারণে কর্মীরা অনেক সময় ডিস্ট্রাক্টেড থাকে, তাদের কাজের প্রতি মনোযোগ আসে না, মন বসে না এবং এই সকল বিষয়ে প্রেষণা চলে আসে। প্রেষণা একজন কর্মীকে তার কাজের ক্ষেত্রে, তার বিভিন্ন ক্ষেত্রে অনুপ্রাণিত করে, তাদেরকে উৎসাহিত করে এবং এর মাধ্যমে কর্মী তার কাজের প্রতি আগ্রহী হয়, সে কাজটা ঠিকভাবে করে এবং সে যখন ঠিকভাবে কাজ করে তখন প্রতিষ্ঠান লাভবান হয়। এই যে মানুষের মনস্তাত্ত্বিক ব্যাপারগুলোকে নিয়ে ভাবনা চিন্তা করা, কর্মীদেরকে উৎসাহী করা, অনুপ্রাণিত করা কর্মীদের কাজের প্রতি, এই বিষয়টাকে প্রেষণা বলে এবং প্রেষণা কিন্তু ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কার্যাবলী। এছাড়া রয়েছে সমন্বয় সাধন। সমন্বয় সাধন বলতে বোঝায় প্রতিষ্ঠানে বিভিন্ন ব্যক্তি থাকে, বিভিন্ন বিভাগ থাকে, এই বিভিন্ন ব্যক্তি ও বিভিন্ন বিভাগের কাজকে এক করা, একত্রিত করা, একসাথে নিয়ে আসা যে পদ্ধতি তাকে বলা হয় সমন্বয় সাধন। পাশাপাশি আমাদের মনে রাখতে হবে ব্যবস্থাপনার আরেকটা কার্যাবলী আছে, সেটা হচ্ছে নিয়ন্ত্রণ। আমরা সবসময় যখন কাজ করি আমরা কিন্তু একটা ফল লাভের জন্য করি। আমাদের সবসময় একটা চিন্তা থাকে যে আমাদের এইরকম একটা, ধরলাম যে এটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন বা আমাদের প্রত্যাশা, এই এক্সপেকটেশন অনুযায়ী আমার অ্যাকচুয়াল রেজাল্টটা কিরকম সেটা পরিমাপ করা, সেটা তুলনা করা এবং দেখা যে আমার অবস্থা কি ভালো না খারাপ, সেটাকে আমরা নিয়ন্ত্রণ বলি। নিয়ন্ত্রণ হচ্ছে এমন একটি প্রক্রিয়া যে প্রক্রিয়াতে প্রতিষ্ঠানের কার্যাদি ঠিকভাবে সম্পন্ন হচ্ছে নাকি, প্রতিষ্ঠান তার আদর্শ মান থেকে কতটুকু দূরে, প্রতিষ্ঠানের বর্তমান অবস্থা কিরকম, প্রতিষ্ঠান কোথায় পৌঁছাতে চায়, প্রতিষ্ঠান যেখানে পৌঁছাতে চায় তার সাথে প্রতিষ্ঠানের বর্তমানে পার্থক্য কতটুকু, এই সকল বিষয় দেখা, এই সকল বিষয় নিয়ে আলোচনা করা, এই সকল বিষয় নিয়ে জানা, এটাকে নিয়ন্ত্রণ বলে এবং নিয়ন্ত্রণ ব্যবস্থাপনার একটি কার্যাবলী। আশা করি সবাই ব্যবস্থাপনার কার্যাবলী সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়েছো। এখন আমাদের মনে রাখতে হবে যে মনীষীরা কিন্তু আবার বিভিন্ন ক্ষেত্রে কার্যাবলী সম্পর্কে যখন বলেছেন তারা এক একজন ব্যবস্থাপনার এক একটা কার্যাবলী বলেছেন। একজন মনীষী প্রদত্ত কার্যাবলী কিন্তু আরেকজন মনীষী প্রদত্ত কার্যাবলীর সাথে মিলে না। যেমন হেনরি ফেল ব্যবস্থাপনার যে কার্যাবলীগুলো বলেছেন সেগুলো হচ্ছে পূর্বানুমান ও পরিকল্পনা, সংগঠন, আদেশ দান, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ। এখন পরবর্তীতে আমরা যদি আলোচনা করি এল গুলিক বা যাকে আমরা লুথার গুলিক বলি বা লুথার গালিক, তিনি কিন্তু ভিন্ন কিছু কার্যাবলী দিয়েছেন। যেমন লুথার গালিক
প্রদত্ত যে কার্যাবলীগুলো রয়েছে সেগুলো হলো পরিকল্পনা বা প্ল্যানিং, সংগঠন বা অর্গানাইজিং, কর্মসংস্থান বা স্টাফিং, নির্দেশনা ডিরেক্টিং, সমন্বয় সাধন কোঅর্ডিনেটিং, রিপোর্ট প্রদান বা রিপোর্টিং, বাজেট প্রণয়ন বা বাজেটিং। এখন এই বিষয়ে একটা জিনিস খেয়াল করলে যদি আমরা দেখতে পারি যে পরিকল্পনা, সংগঠন, কর্মসংস্থান বা কর্মী সংস্থান, নির্দেশনা, সমন্বয় সাধন, এই সবগুলো বিষয়ে কিন্তু আমরা সাধারণ যেই কার্যাবলীগুলো রয়েছে, যে কার্যাবলীগুলো আমরা আলোচনা করলাম ব্যবস্থাপনা কার্যাবলী, সেখানে কিন্তু আমরা এই 5টা কার্যাবলী দেখতে পাই। কিন্তু আমরা কিন্তু এই রিপোর্ট প্রদান বা বাজেট প্রণয়ন এটা দেখি না। এটা লুথার গালিক আলাদা, তার মতে, তার ধারণা অনুযায়ী তিনি এই কার্যাবলী দুটো প্রণয়ন করেছেন। আমাদের মনে রাখতে হবে লুথার গালিক প্রদত্ত যে কার্যাবলীগুলো রয়েছে এই কার্যাবলীগুলোকে সংক্ষেপে বলা হয় পস্ট কর। প্রত্যেকটার প্রথম অক্ষর মিলিয়ে এই কার্যাবলীকে বলা হয় পস্ট কর। তো তোমাদের যদি প্রশ্ন আসে পস্ট কর এর প্রবক্তাকে বা পস্ট কর কে উদ্ভাবন করেন, আমরা বলবো লুথার গালিক বা সংক্ষেপে এল গালিক। ওকে, এখন আমরা আবার একটা কুইজ নিব। কুইজে চলে আসি। এই কুইজে প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি সরাসরি ব্যবস্থাপনার কাজ বহির্ভূত, অর্থাৎ নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়। অপশন এ সমন্বয়, অপশন বি নেতৃত্ব, অপশন সি সংগঠন, অপশন ডি গবেষণা। এবং আমরা জানি এখানে ব্যবস্থাপনার কাজ নয়, অপশন ডি গবেষণা। সমন্বয়, নেতৃত্ব, সংগঠন এগুলো সবই ব্যবস্থাপনার কাজ, কিন্তু গবেষণা ব্যবস্থাপনার কাজ নয়। তাই গবেষণা ব্যবস্থাপনার কাজ বহির্ভূত। এখন আমরা জেনে নিব ব্যবস্থাপনা চক্র কি। ব্যবস্থাপনা চক্র বলতে বোঝায় ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীনে যে সকল কাজগুলো রয়েছে সে সকল কাজগুলো যখন চক্রাকারে আবর্তিত হয়, এই কাজগুলোর চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। আমরা জানি ব্যবস্থাপনা প্রক্রিয়ার অধীনে সকল কার্যগুলো চক্রাকারে আবর্তিত হয়। এই কাজগুলো, এই যে চক্রাকারে আবর্তিত হচ্ছে, এই চক্রাকারে আবর্তিত হওয়াকে ব্যবস্থাপনা চক্র বলে। যেমন আমরা খেয়াল করলে দেখতে পাই যে প্ল্যানিং এর পর কি চলে আসে, প্ল্যানিং এর পর যদি আমরা বলি প্ল্যানিং এর পর চলে আসে হচ্ছে ডিসিশন মেকিং এর পর চলে আসে অর্গানাইজিং এর পর যদি আমরা বলি অর্গানাইজিং এর পর এই ক্ষেত্রে হয়তো চলে আসে কর্মী সংস্থান বা স্টাফিং এর পর চলে আসে লিডারশিপ বা নেতৃত্বের পর কি চলে আসে, নেতৃত্বের পর নির্দেশনা আসে, প্রেষণা আসে, সমন্বয় সাধন আসে, এরপর আবার যদি বলি নিয়ন্ত্রণ আসে। অর্থাৎ আমরা যদি খেয়াল করি যে ব্যবস্থাপনা প্রক্রিয়ার যে কাজগুলো, এই কাজগুলো কিন্তু চক্রাকারে হয়। যখন নিয়ন্ত্রণ হয়ে যায় তখন কিন্তু নিয়ন্ত্রণের পর ব্যবস্থাপনার কাজগুলো শেষ হয়ে যায় না, তখন আবার পুনরায় প্ল্যানিং এ যায় এবং এই কাজগুলো পুনরায় আবার ঘটে। এই যে ব্যবস্থাপনার কাজগুলো চক্রাকারে ঘটছে, চক্রাকারে আবর্তিত হচ্ছে, এটাকেই বলা হয় ব্যবস্থাপনা চক্র। একে আমরা ব্যবস্থাপনা চক্র বলি। এখন ব্যবস্থাপনা চক্র নিয়ে আলোচনা করার পর আমরা আলোচনা করব ব্যবস্থাপনার স্তর নিয়ে। ব্যবস্থাপনার স্তরের মধ্যে রয়েছে উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা, রয়েছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা এবং পাশাপাশি রয়েছে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা। তো চলো ব্যবস্থাপনার উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা কি, মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা কি এবং নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা কি জেনে নেই। উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনা অর্থাৎ যারা প্রতিষ্ঠানের নির্বাহী, যারা প্রতিষ্ঠানের বিভিন্ন সিদ্ধান্ত নেয়, বিভিন্ন নীতিমালা প্রণয়ন করে, বিভিন্ন নীতিমালার তারা প্রতিষ্ঠানে নিয়ে আসে এবং সে সকল বিষয় সবাইকে জানিয়ে দেয়। এখন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক কারা, যেমন চেয়ারম্যান, পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক, মহাব্যবস্থাপক, এরা সবাই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপক, এরা সবাই উচ্চ পর্যায়ের ব্যবস্থাপনার অন্তর্ভুক্ত। এরপর আছে মধ্যম পর্যায়ের ব্যবস্থাপনা। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক যারা, তারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকদের সাথে নিম্ন বা প্রাথমিক পর্যায়ের যে ব্যবস্থাপক বা ব্যবস্থাপনা, এই দুটির মধ্যে তারা যোগসূত্র স্থাপন করে। তারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা যে সকল নীতিমালা প্রণয়ন করেন, যে সকল পরিকল্পনা দেন, যে সকল সিদ্ধান্ত গ্রহণ করেন, সে সকল পরিকল্পনা, সে সকল নীতিমালা, সে সবকিছু তারা বাস্তবায়নে সহায়তা করে। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকরা উচ্চ পর্যায় এবং নিম্ন পর্যায়ের মধ্যে যেমন যোগসূত্র স্থাপন করে, পাশাপাশি তারা নীতিমালা বাস্তবায়ন, বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন, এই সকল বিষয়ে তারা লক্ষ্য রাখেন। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপকের মধ্যে রয়েছেন বিভাগীয় ব্যবস্থাপক, সহকারী ব্যবস্থাপক, এরিয়া ম্যানেজার।
সর্বশেষে আমরা আলোচনা করব নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনা নিয়ে। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনায় যারা আছে তারা সাধারণত যে পরিশ্রম, সে পরিশ্রমটা করেন কায়িক পরিশ্রমের মাধ্যমে। প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সেই লক্ষ্য অর্জনের জন্য তারা কাজ করে। তারা উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকরা যে নিয়ম নীতি দেয়, সেই নিয়ম নীতিগুলো মেনে চলে, তাদের পরিকল্পনা মাফিক কাজ করে এবং প্রতিষ্ঠানের সিদ্ধান্ত মেনে প্রতিষ্ঠানের যে লক্ষ্য বা উদ্দেশ্য, সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য, সেই উদ্দেশ্যে পৌঁছানোর জন্য প্রতিষ্ঠানের হয়ে কাজ করে নিম্ন পর্যায়ের ব্যবস্থাপকগণ। নিম্ন পর্যায়ের ব্যবস্থাপনার মধ্যে আছে ফোরম্যান, সুপারভাইজার, শাখা প্রধান ইত্যাদি। এখন আমরা কিছু তথ্য দেখে নিব, যে তথ্যগুলো আমাদের মনে রাখতে হবে। যেমন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ দীর্ঘমেয়াদী কার্যক্রম সম্পন্ন করেন, অর্থাৎ যে সকল কাজ প্রতিষ্ঠানে দীর্ঘমেয়াদে হবে, বিভিন্ন নীতিমালা হোক, বিভিন্ন নিয়ম নীতি হোক, আইন হোক, এই সকল বিষয় কিন্তু প্রণয়নের কাজ করেন উচ্চ পর্যায়ের ব্যবস্থাপকগণ। পাশাপাশি উচ্চ পর্যায়ে সৃজনশীল কার্যক্রম করা হয়। তারা চিন্তা করে, তারা ভাবে, তারা প্রতিষ্ঠান নিয়ে পরিকল্পনা নেয়, তারা প্রতিষ্ঠান নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেয়, তারা প্রতিষ্ঠানে বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করেন, তারা প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয়ে আলোচনা করেন, দূরদর্শী বিভিন্ন চিন্তা ভাবনার মাধ্যমে তারা চিন্তা করে বের করেন যে প্রতিষ্ঠানে কোন কাজটা করা উচিত হবে, কোন কাজটা করা উচিত হবে না, কোন সিদ্ধান্তটি লাভবান হবে, কোনটা লাভবান হবে না। অর্থাৎ প্রতিষ্ঠানের উচ্চ পর্যায়ে সৃজনশীল কার্যক্রম করা হয়। মধ্যম পর্যায়ের ব্যবস্থাপক কিন্তু প্রতিষ্ঠানে বেশি থাকে। আমাদের এই তথ্যটা মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানে মধ্যম পর্যায়ে যে ব্যবস্থাপকরা আছেন তাদের সংখ্যা প্রতিষ্ঠানে বেশি থাকে। এখন যে প্রশ্নের উত্তর নিয়ে আমরা আলোচনা করব, সেই প্রশ্নটি হচ্ছে ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে পার্থক্য কি। আমরা অনেক সময় এই দুটি বিষয়কে এক করে ফেলি এবং কনফিউজড হয়ে যাই। আমাদের ধারণা ব্যবস্থাপনা ও প্রশাসন এক, কিন্তু ব্যবস্থাপনা প্রশাসন কিন্তু এক নয়। আমাদের মনে রাখতে হবে একটি প্রতিষ্ঠান প্রশাসন লক্ষ্য ও নীতি কৌশল নির্ধারণ করেন। একটি প্রতিষ্ঠানের যে প্রশাসন রয়েছে তারা লক্ষ্য ও নীতি কৌশল নির্ধারণ করে, কিন্তু প্রশাসন নির্ধারিত যে নীতি, সেই নীতিগুলো বাস্তবায়ন করে ব্যবস্থাপনা। তোমাদের যদি এরপরও বিষয়টা বুঝতে অসুবিধা হয় তাহলে সেই ক্ষেত্রে আবারও বলি, যেটা হচ্ছে যে একটি প্রতিষ্ঠানের যে প্রশাসন রয়েছে, এই প্রশাসন লক্ষ্য, নীতি, কৌশল এই বিষয়গুলো নির্ধারণ করে। তারা যখন এই যে লক্ষ্য, নীতি, কৌশল নির্ধারণ করেন, সেই নীতি কৌশল নির্ধারণ কিন্তু বাস্তবায়নের কাজটা করে ব্যবস্থাপনা। অর্থাৎ আমরা বলতে পারি প্রশাসন হচ্ছে নীতি নির্ধারক, প্রশাসন নীতি নির্ধারণ করেন, অপরদিকে ব্যবস্থাপনা হচ্ছে বাস্তবায়নকারী। কারণ ব্যবস্থাপনা, প্রশাসন যে সকল নীতি কৌশল নির্ধারণ করেন, সে সকল নীতি ও কৌশল বাস্তবায়ন করার যে দায়িত্ব, সে দায়িত্বটি পালন করে ব্যবস্থাপনা। আরেকটি প্রশ্ন সচরাচর আমরা দেখে থাকি, সেটা হচ্ছে ব্যবস্থাপনা সর্বজনীন বলতে কি বোঝায়। ছোট থেকে বড় সকল প্রতিষ্ঠানে, সকল ক্ষেত্রে আমরা ব্যবস্থাপনা প্রক্রিয়ার কার্যক্রম লক্ষ্য করি বা দেখি, তাই ব্যবস্থাপনাকে সর্বজনীন বলা হয়। অর্থাৎ আমরা যদি খেয়াল করি, একটি ছোট প্রতিষ্ঠানও ব্যবস্থাপনা ব্যবহার করে, একটি মাঝারি প্রতিষ্ঠানও করে, একটি বড় প্রতিষ্ঠানও করে। ব্যবস্থাপনা শিক্ষা প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়, ব্যবসা প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়, অব্যবসায়িক প্রতিষ্ঠানেও ব্যবহার করা হয়, আমাদের ব্যক্তিগত জীবনে ব্যবহার করা হয়। অর্থাৎ আমরা যদি খুঁজতে যাই বা আমাদেরকে যদি খুঁজতে বলা হয়, আমরা কিন্তু এমন ক্ষেত্র খুঁজে পেতে আমাদের কষ্ট হবে যেখানে ব্যবস্থাপনা ব্যবহার করা হয় না। ইনফ্যাক্ট আমরা জানি যে সক্রেটিস নিজেই বলেছেন ম্যানেজমেন্ট ইজ ইউনিভার্সাল। সুতরাং সব দিক যদি আমরা বিবেচনা করি, আমরা বলতে পারি যে এই যে সব জায়গায়, সব ক্ষেত্রে, সকল পরিস্থিতিতে, সকল পরিবেশে ব্যবস্থাপনার যে ব্যবহার, ব্যবস্থাপনার যে প্রয়োগ, ব্যবস্থাপনার যে গুরুত্ব, এই বিষয়টাকে আমরা বলি ব্যবস্থাপনার সর্বজনীনতা। অর্থাৎ ব্যবস্থাপনা সব জায়গায় ব্যবহার হয়, তাই ব্যবস্থাপনা সর্বজনীন। আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে গেল। আমরা এখন বিগত বছরগুলোতে ভর্তি পরীক্ষায় আসা কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো চলো প্রশ্নগুলো দেখে নেই। প্রথম প্রশ্ন হচ্ছে, দি ওয়েলথ অফ নেশনস বইয়ের লেখক কে? চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ এফ.ডব্লিউ. টেইলর, অপশন বি হেনরি ফেওল, অপশন সি অ্যাডাম স্মিথ এবং অপশন ডি হার্জবার্গ। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন সি অ্যাডাম স্মিথ। আমরা জানি দি ওয়েলথ অফ নেশনস বইয়ের লেখক হচ্ছেন অ্যাডাম স্মিথ, তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অ্যাডাম স্মিথ। 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে ব্যবস্থাপনার কোন স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয়?
ব্যবস্থাপনার কোন স্তরে আমরা ধারণাগত দক্ষতার সবচেয়ে বেশি ব্যবহার দেখি বা প্রয়োজনীয়তা দেখি? অপশন এ উচ্চ স্তর, অপশন বি মধ্য স্তর, অপশন সি নিম্ন মধ্য স্তর এবং অপশন ডি উচ্চ মধ্য স্তর। ব্যবস্থাপনার যে স্তরে ধারণাগত দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন হয় সেই স্তরটি হচ্ছে অপশন এ অর্থাৎ উচ্চ স্তর। আমরা জানি উচ্চ স্তরে সবচেয়ে বেশি ধারণাগত দক্ষতা প্রয়োজন হয়, উচ্চ স্তরে সবচেয়ে বেশি সৃজনশীল কার্যক্রম হয়, তাই উচ্চ স্তরে ধারণাগত দক্ষতা বেশি প্রয়োজন হয়, বেশি ব্যবহার হয়। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ উচ্চ স্তর। 3 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে নিচের কোনটি ব্যবস্থাপনার কাজ নয়? অপশন এ পরিকল্পনা, অপশন বি নেতৃত্ব, অপশন সি সংগঠন এবং অপশন ডি মূল্য নির্ধারণ। এবং আমরা জানি যে মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়, পরিকল্পনা ব্যবস্থাপনার কাজ, নেতৃত্ব ব্যবস্থাপনার কাজ, সংগঠন বা সংগঠিতকরণ ব্যবস্থাপনার কাজ, কিন্তু মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়। তাই এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি, কারণ মূল্য নির্ধারণ ব্যবস্থাপনার কাজ নয়। 4 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক কে? আমার ধারণা তোমরা অপশন দেখার আগে এই প্রশ্নের উত্তর জানো, তবুও চলো অপশন দেখি। অপশন এ এফ.ডব্লিউ. টেলর, অপশন বি হেনরি ফেওল, অপশন সি পি.এফ. ড্রাকার, অপশন ডি ডাগলাস ম্যাকগ্রেগর এবং অপশন ই আর লাইকোর্ট। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন এ। আমরা জানি এফ.ডব্লিউ. টেলর বা ফ্রেডরিক উইনসলো টেলর বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক। 5 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন কি ধরনের বিপ্লব ছিল? অপশন এ মানসিক, অপশন বি আবেগজনিত, অপশন সি সামাজিক, অপশন ডি অর্থনৈতিক এবং অপশন ই আর্থিক। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ডি অর্থনৈতিক। বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উদ্ভাবন অর্থনৈতিক বিপ্লব ছিল। 6 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে আধুনিক ব্যবস্থাপনার জনক কে? এই প্রশ্নের উত্তর আমার ধারণা তোমরা অনেকেই জানো, অপশন না দেখলেও তোমাদের হয়তো এতক্ষণে মুখস্থ হয়ে গিয়েছে যে আধুনিক ব্যবস্থাপনার জনক কে। তবু অপশনগুলো দেখে নিই। অপশন এ হেনরি মিন্সবার্গ, অপশন বি এফ.ডব্লিউ. টেলর, অপশন সি ডাগলাস ম্যাকগ্রেগর, অপশন ডি ম্যাক্স ওয়েবার এবং অপশন ই হেনরি ফেওল। এবং এই প্রশ্নের উত্তর হচ্ছে অপশন ই হেনরি ফেওল। আমরা জানি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক এফ.ডব্লিউ. টেলর, কিন্তু আধুনিক ব্যবস্থাপনার জনক হেনরি ফেওল। 7 নম্বর প্রশ্নে বলা হয়েছে পস্ট কর্ব এর প্রবক্তাকে? আমরা জানি পস্ট কর্ব বলতে এখানে ব্যবস্থাপনার কার্যাবলীকে বোঝানো হয়েছে। পস্ট কর্বের প্রবক্তাকে সেটা আমি তোমাদেরকে বলেছি, তোমরা জানো, তবু অপশনগুলো দেখে নিই। অপশন এ হেনরি ফেওল, অপশন বি এল গালি, অপশন সি নিউম্যান এবং অপশন ডি এফ.ডব্লিউ. টেইলর। এবং পোস্ট কর্বের প্রবক্তা হচ্ছেন লুথার, গালিক বা এল গালিক, এবং আমরা জানি এই প্রশ্নের উত্তর হচ্ছে বি এল গালিক। 8 নম্বর প্রশ্নে জানতে চাওয়া হয়েছে হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করেছেন? আমি তোমাদেরকে পড়ানোর সময় বলেছিলাম যে এই বিষয়টা থেকে প্রশ্ন হতে পারে। হেনরি ফেওল ব্যবস্থাপনার কার্যাবলীকে কয় ভাগে ভাগ করেছেন? অপশন এ 4 ভাগে, অপশন বি 5 ভাগে, অপশন সি 7 ভাগে এবং অপশন ডি 14 ভাগে। এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে বি হেনরি ফেওল ব্যবস্থাপনা কার্যাবলীকে 5 ভাগে ভাগ করেছেন, অর্থাৎ এই প্রশ্নের উত্তর হচ্ছে বি 5 ভাগে। আমাদের আজকের সর্বশেষ প্রশ্নটি হচ্ছে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে? আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক কে এই তথ্যটি তোমরা আজকের লেকচারে জেনেছো, তবু চলো অপশনগুলো দেখে নিই। অপশন এ হেনরি ফেওল, অপশন বি ডাগলাস ম্যাকগ্রেগর, অপশন সি হার্জবার্গ বা ফ্রেডরিক হার্জবার্গ, অপশন ডি ম্যাক্স ওয়েবার এবং অপশন ই রবার্ট ওয়েন। আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক হচ্ছে রবার্ট ওয়েন। আমরা জানি রবার্ট ওয়েনকে আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার জনক বলা হয়। এই তথ্যটি আমরা আজকের লেকচারে জেনেছি এবং আমার ধারণা তোমরা অধিকাংশই এই প্রশ্নটি সঠিক উত্তর দিয়েছো। এর মধ্যে দিয়ে আমাদের আজকের এই লেকচারটি শেষ হয়ে গেল। ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রের প্রথম যে লেকচারটি, সেই লেকচারটি আমরা শেষ করে ফেললাম। আশা করি আজকের এই লেকচারে যে সকল বিষয় আমি আলোচনা করেছি সে সকল বিষয় তোমাদের সবার মনে থাকবে, তোমরা সবাই ঠিকভাবে বুঝতে পেরেছো। পাশাপাশি যে সকল ইম্পর্টেন্ট ইনফরমেশন তোমাদেরকে এই অধ্যায়ে আমি শিখিয়েছি সেই তথ্যগুলো তোমরা মনে রাখবে। এই তথ্যগুলো মনে রাখা প্রয়োজন, কারণ আমরা জানি যে ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে ইনফরমেটিভ কোয়েশ্চেন একটু বেশি হয়ে থাকে, তাই ইনফরমেশন গুলো মনে রাখা, মেমোরাইজ করা বেশি গুরুত্বপূর্ণ।
তোমাদের সবার সাথে পরবর্তী লেকচারে আবার দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।